অবশ্যই আমাকে তো আজ থেকে আমাদের কোনো ব্যাপারে জানাবে। আজকে আমি এর আগে আমি কতগুলো 3-4টে এপিসোড আমি করলাম হচ্ছে অবিনাশ বাবুর ব্যাপার নিয়ে। যাই হোক, আমি ওনার জীবনে আরও বহু অলৌকিক ঘটনা, যেহেতু আমি 5 বছর কম বেশি ওনার সাথে তখন ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম, সেই জন্য আরও বহু ঘটনা আছে। সেইগুলো আপনাদের যদি মন চায় বলবেন, আমি জানানোর চেষ্টা করব। প্রথমেই আমি আজকে একটু অন্য ধরনের ঘটনাতে আমি যাচ্ছি। তখন হচ্ছে ওই অনেক আগের কথা বলছি, তখন হচ্ছে ওই রামায়ণ সিরিয়াল প্রত্যেক দিন ওই হতো টিভিতে, তা বহু বছর আগের কথা। তাতে ওই সিরিয়ালটা মানে মানে প্রচণ্ডভাবে ওটা জনপ্রিয় হয়েছিল ওই সিরিয়ালটা, এবং তাতে রামায়ণ, টোটাল রামায়ণটাই শুরু থেকে এবং লাস্ট পর্যন্ত ওইটা দেখানো হয়েছিল। মোস্ট প্রবাবলি আমার যতটা মনে পড়ছে, ওই রামায়ণ যখন শুরু হতো, ওই একটু ওই টাইমটা আমার মনে নেই, ওই যখন শুরু হতো তখন দেখা যাচ্ছে রাস্তাঘাটে লোক নেই, সবাই ওই সিরিয়াল দেখার কাজে ব্যস্ত। মানে খুব মানে প্রথম অত বড় সিরিয়াল আমার মনে হয় ওইটাই প্রথম, বা আমার জানার মধ্যে যতটা পড়ছে ধর্মীয় কোনো সিরিয়ালের মধ্যে, মানে এত জনপ্রিয়, এত সুন্দরভাবে ওইটা হয়েছিল। ওটা মানে আমার বয়সে যারা আছে তাদের তখন মোটামুটি যুবক বয়স, ওই সময়কার ওই সময়কার কথাই আমি বলছি। তো যাই হোক, ওই সিরিয়াল যখন চলছিল তখন কি হচ্ছে, বাচ্চারাও অনেক সময় ওই মানে আমাদের থেকে বয়সে যারা ছোট ছিল তাদের একটা নেশা ছিল ওই তীর ধনুক বানিয়ে, ওই তখন তো আমাদের মানে এখন যেরকম চারিদিকে কি বলবো যে কনজেস্টেড হয়ে গেছে চারিদিকে ঘিঞ্জি, তখন কিছু মাঠঘাট ছিল, ওই বাচ্চারা মাঠে ঘাটে ওই তীর ধনুক ওই খেলতো। কেউ রাম সাজতো, কেউ রাবণ সাজতো করে, এবার দুজনের দিকে ওই পেরেক টেরেক লাগিয়ে, বা কেউ পেরেক না লাগিয়ে ওইরকম খেলাধুলো ওই করতো তীর দিয়ে। ওই সময়কার কথা আমি বলছি। তা আমি গ্রহরাজের আজকে বলবো, মানে গ্রহরাজের আমরা সাধারণত এখানে একটা অদ্ভুত জিনিস আমি জানাতে চাচ্ছি। সাধারণত আমরা গ্রহরাজের যে পুজো করা হয়, সাধারণত ঘরের বাইরেই ওনার পুজো করা হয়, কেননা প্রত্যেকের ধারণা যে ঘরের মধ্যে ওনার পুজো করলেও নানাবিধ অসুবিধা হতে পারে, সেই জন্য সাধারণত ঘরের বাইরেই ওনার পুজো করার রীতিনীতি আমরা দেখে আসছি বা এখনও দেখি। কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল, সেটাই আমি জানাচ্ছি। যে গ্রহরাজ নিজে, মানে আমার কাছে একটি মেয়ে এবং তার মা ওই হাত দেখানোর ব্যাপারে এসেছিল। তা আমি দেখে তাদের হরস্কোপ বা তাদের পুষ্টি দেখে একটা জিনিস বললাম যে আপনার সাধারণত এই মানে এই যে আপনার গ্রহ চার্টে আমি যেটা দেখতে পাচ্ছি, সেই গ্রহ চার্টে যে জিনিসটা সব থেকে যেটা প্রতিভাত হচ্ছে, যে আপনার গ্রহরাজের অবস্থান, আপনার মেয়ের এই হরস্কোপে গ্রহরাজের অবস্থান খুবই শুভভাবে আছে। কখনো সেই জন্য কখনো আপনি গ্রহরাজের পুজো নিশ্চয়ই দেবেন, শনিবার করে মা দক্ষিণাকালীর পুজো এবং গ্রহরাজের পুজো দেবেন। আর কখনো নীলাভ এই জাতীয় কোনো কিছু পড়াবেন না, পড়ালে অসুবিধা হবে, কেননা এই গ্রহটা আপনার মেয়ের ফেভারে, খুবই ফেভারে রয়েছে, এবং এর মাধ্যমে আপনার মেয়ের সার্বিক মঙ্গল কল্যাণই হবে। তা আমি এটা বললাম, তখন ওনারা বললো যে একটা ঘটনা ঘটেছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সেই ঘটনাটা বলি। আমি বললাম হ্যাঁ বলুন, ঘটনাটা কি? তখন বললো যে আমার মেয়ে এরকম মানে একটা ঘুমের মধ্যে একটা স্বপ্ন পায়, সেখানে গ্রহরাজ আর কি আবির্ভূত হয়ে, স্বপ্নের মধ্যে আর কি আবির্ভূত হয়ে ওই ওকে আদেশ করছে যে আমার পুজো, মানে যেরকম ঠাকুরের আসনে রেখে
লক্ষ্মীনারায়ণ পুজো হয়, মহাদেবের পুজো হয়, তুই ঠাকুরের আসনে আমাকে রেখে পুজো কর, মানে ভক্তি নিষ্ঠা সহকারে পুজো কর, তাতে তোদের মঙ্গল হবে। তা বললো বিয়াসদা কী করবো? আমি বললো দেখুন, মানে ব্যাপার হলো সেই সাধারণত আপনিও জানেন আমরাও জানি যে ওনার পুজো সাধারণভাবে আমরা কি করছি, ঘরের বাইরে করারই চেষ্টা করি, যে এই সংস্কারটাই আমরা নিয়ে চলি। কিন্তু এইখানে যেটা দেখা যাচ্ছে, উনি যখন স্বয়ং আদেশ করেছেন আপনারা ঘরের মধ্যেই করুন, তাতে আপনাদের অন্তত আপনাদের ক্ষেত্রে বলতে পারি আপনাদের সার্বিক কল্যাণ হবে। তারা তো এইটা এই ঘটনাটা বললো, তারপরে আমি বললাম, তারপরে ওরা পুজো করা শুরু করলো। তারপরে কিছুদিন পরে আবার মামাই আসলো, এসে বললো যে বিরাজদা প্রচণ্ড উপকার হয়েছে। তার কারণ হচ্ছে যে ওই মেয়েটি যখন পড়তে টরতে যেত, ওই সাইকেল চালিয়ে যাতায়াত করতো। তা এরকম, আর তখন ওই যে আমি ওই যে ঘটনাটা বলছিলাম না, যে তখন ওই রামায়ণের সিরিয়ালটা হচ্ছে, সব বাচ্চারা ওই তীর ধনুক করে খেলা করে, ব্রেক লাগিয়ে ওই তীর ধনুক এখানে ছুটছে ওখানে ছুটছে, এইভাবে করছে। তা ওর সাইকেল নিয়ে মানে হয়তো পড়তে টরতে যাচ্ছিল, বললো যে দাদা আমি এরকম পড়তে যাচ্ছি, হঠাৎ করে সাইকেলের চেন পড়ে যায়, এবার আমি নেমে যাই, আর মানে জাস্ট নেমেছি, চেন পড়ে গেছে, এবার সাইকেলটা আমার মাথার উপর দিয়ে, এবং 3-4টে তীরের মতন, মানে মানে এদিকে হয়তো কেউ খেলছিল, ওদিকে খেলছিল, এরা 3-4টে এরকম তীর আর কি ছেড়ে দিয়েছে। মানে এখন বাচ্চাদের তো অত বুদ্ধি থাকে না, সাইকেল নিয়ে যাচ্ছে না, ওই চেনটা যদি না পড়তো আর তাহলে কিন্তু ও মেয়েটি আর কি নামতো না ওই সাইকেল থেকে। তো চেনটা পড়ে গেছে, নেমেছে, জাস্ট মাথার চুলের উপর দিয়ে ঘেসে বেরিয়ে গেছে। আর যদি বললো যে যদি চেন না পড়তো তাহলে আমার দুটো চোখই নষ্ট হয়ে যেত। তো এটা আশ্চর্য ব্যাপার। তা ওই ঘটনার পরে ওরা অনেকবার যাতায়াত করেছে, তারা তখনও ওই গোহরাজের পুজো কিন্তু তখনও খুব সুন্দরভাবে কিন্তু ওরা করে যাচ্ছে, এবং ঘরে মানে ওদের নিষ্ঠা ভক্তি করে ওরা ঘরে ঠাকুরের আসনে যেরকম মা লক্ষ্মী বা শিবের পুজো বা যে যার পুজো করে, গুরুদেবের পুজো করে, সেইভাবেই কিন্তু ওরা চালিয়ে গেছে। এখানে একটা মানে ব্যতিক্রমী ঘটনা, যে গোহরাজের আমার যেটা মনে হয় প্রেম ভক্তি সহকারে, প্রেম ভক্তি যেখানে প্রবল, সেখানে সব কিছুর ঊর্ধ্বে চলা যায়। এই কনসেপ্টটা কাজ, যাই হোক, এনার ক্ষেত্রে তো মারাত্মক কাজ হয়েছিল, শুধু তাই নয়, আরও অনেক বড় বড় বিপদ থেকেও এই গোহরাজের কৃপায় ওনারা কিন্তু উদ্ধার পায়। যদিও তারপরে বহু বছর দেখা নেই ঠিকই, সময়ের প্রভাবে হয়তো একটা সময় আসে, একজন যাতায়াত থাকে, তারপরে দেখে সময়ের প্রভাবে হয়তো অনেক দূরে বিয়ে হয়ে গেছে, বা হয়তো তারা বাড়ি করে অন্য কোথাও চলে গেছে, সেই জন্য দেখা সাক্ষাৎ নেই। কিন্তু এই ঘটনাটা মানে খুব আমাকে মানে যেটা আর কি মানে সিস্টেমের বাইরে এই ব্যাপারটা আমি মানে আমার খুব এই ঘটনাটা কিন্তু খুব নাড়া দিয়েছিল, যে প্রেম ভক্তি সহকারে কোনো কিছু করলে পরে সেটা সব কিছুর ঊর্ধ্বে ওঠা যায়, এবং তাতে খুব সুন্দর ফললাভ হয়। কিন্তু একান্ত ভক্তি বিশ্বাস প্রেম চাই সেই পুজো বা এরপরে আমি আরেকটা ঘটনা আমি বলছি আপনাদের। সেটা আমি এইটাও শুনেছিলাম, একজন আমারই এক বন্ধুর জীবনে এই ঘটনাটা ঘটেছিল। ঘটনাটা এইরকম যে বন্ধুটিও আমার সাথে, আমি ছোটোবেলার থেকে খুব লোকনাথ বাবার ব্যাপারটা তো আমার যেমন আছে, বন্ধুটাও আমার সাথে ওই কচুয়া চাকলা বা যেখানে লোকনাথ বাবার ইয়ে আছে সেখানে আমার সাথে খুব যাতায়াত করতো। 5-6 জনের মধ্যে ও একজন ছিল, এবং ও বেসিক্যালি মা দক্ষিণাকালীরও খুব কি বলবো মানে খুব ভক্ত ছিল বন্ধু। তা এই ঘটনাটাও গোহরাজের ব্যাপার আমার মনে হয়, সেটা পরে আমি বলছি। ও যথারীতি প্রচণ্ডভাবে এই ঠাকুর দেবতার মন্দিরে ঘুরে বেড়ানো, অবসর সময় পড়াশোনার ফাঁকে ফাঁকে বা কলেজ জীবনও দেখেছি ও সবসময় ওই
কি বলবো যে অবসর সময় পেলেই কোনো মন্দিরে গিয়ে ধ্যান করতো বা ওখানে যাতায়াত ছিল। তা বন্ধুটির জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ওদের খুব পুরোনো দিনের বাড়ি ছিল, তার দাদুর আমলের বাড়ি ছিল। তা ওই বাড়িটা সময়ের কালের প্রভাবে জরাজীর্ণ হয়ে যায়। তো একদিন এইটাও যেহেতু গ্রহরাজের ব্যাপার, সেটা ওর গ্রহ নক্ষত্রের মোস্ট প্রবাবলি, যেটা আমার এখনো যতটা মনে পড়ছে, শনির 7.5 লাস্ট মানে শেষের দিকটা ছিল। এবং শনির 7.5 শেষের দিকে একটা জিনিস আমরা সব রাশি লগ্নের ক্ষেত্রে হয় না, কিছু কিছু রাশি লগ্নের ক্ষেত্রে দেখা যায় যে গ্রহরাজ ওই কি বলবো যে ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টির বীজ, ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টির বীজ উনি রোপণ করে যান। তা ঘটনাটা হলো এই ওই বন্ধুটি জব করতে করতে রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। এবার জব করতে করতে বন্ধুটা তখন রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পরে এবার একটা অদ্ভুত সিচুয়েশন, মানে ওই ঘুমের মধ্যে ঘোরের মধ্যে দেখতে পাচ্ছে যে ওই ওদের যে পুরনো বাড়ির দোতলায় দরজার সামনে এবং কালো রঙের ড্রেসধারী একজন জ্যোতির্ময়, মানে দেখতে অনেকটা কি বলবো, মাথায় পাগড়ি, কালো রঙের পাগড়ি, আর ড্রেসটা হচ্ছে কালো রঙের এবং খুব উঁচু লম্বা, রোগা করে। এবং ড্রেসটা দেখে মনে হয় যে কোনো ভীষণ কাপালিক বা এই জাতীয় বা অঘরী মতে, মানে অঘরীতন্ত্র মতে যারা সাধনা করে তাদের কারো কারো ড্রেস এরকম থাকে। তা ওর মানে ও যেটা দেখতে পাচ্ছে, তা ও না ওই ঘোর ঘোর ভাবের মধ্যে ও তখন দেখছে, ও দরজার সামনে দাঁড়িয়ে ও মনে মনে ভাবছে তো ওই 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 ঘোরের মধ্যেই যে তাহলে এ কোনো বড় কোনো তান্ত্রিক এসেছে, এসে হয়তো এদের বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি করতে এসছে। সেই জন্য ও মানে একটা জিনিস হয়েছে, ও বলছে যে আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনি যেই হন না কেন আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। এবার ওই যে মানে কালো পাগড়ি, যতটা আমার মনে পড়ছে কালো পাগড়ি এবং ওর একটা মানে ড্রেসটাই হচ্ছে কালো রঙের, পুরো কালো রঙের ড্রেস। এবং মুখটার মধ্যে আমি বললাম যে মুখের ভাব কেমন ছিল, বলে মুখের ভাব স্বাভাবিক, কোনো রকম মানে রেগে গেছে বা কোনো ক্ষিপ্ত হয়েছে বা এই না হাসছে তাও না, হ্যাঁ নর্মাল, মানে অবাক দৃষ্টি মানে জাস্ট ওর দিকে তাকে। এবং উনি কিছু বলেননি, জাস্ট দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এবার ও বলছে যে আমি মানে ওই যে আমার বন্ধুটা, সে বন্ধুটা ওই আমি যেখানে যোগ প্রণালী শিখতে যেতাম, ওই বন্ধুটিও সেইখানে ওই যোগ প্রণালী বা ও কিন্তু ওই সময় কঠোর ব্রহ্মচর্য পালন করে ওই কি বলবো যে ও সাধনার বিশেষ মানে কি বলে একটা ক্রিয়াযোগে একটা ভালো পজিশনে ছিল। ও তখন একটা ওই যে মানে সে কাপালিকের মতন বড় রকম উঁচু লম্বা, তার উপর উনি যাতে ঢুকতে না পারে সেই জন্যে উনি একটা তার দিব্য মানে কি বলবো দিব্য শক্তি ওনার পরে প্রয়োগ করে যাতে উনি ওখান থেকে চলে যান। তো এতে কি হলো, উল্টে দেখা গেল ইনি তো নির্বিকারভাবে তাকিয়ে আছেন, ইনি মানে যে আমার যে বন্ধুটি, সেই বন্ধুটি মানে হঠাৎ করে দেখলো যে একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকে গেছে, সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকে অতলে তলিয়ে যাচ্ছে, একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, ঘুটঘুটে অন্ধকার। এবং টানেলের মানে ওই অবস্থায় ওর সমস্ত সত্তা মনে হচ্ছে কোনো ছায়াপথে হারিয়ে যাচ্ছে, কোথায় যেন চলে যাচ্ছে, কোনো অদূরে মানে নিজের অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যাচ্ছে, এরকম একটা ভাইব্রেশনের মধ্যে ও রয়েছে। আচ্ছা, থাকার পরে ওই মুহূর্তের মধ্যে ও বেসিক্যালি আমি বলেছি বাবা লোকনাথের, যেহেতু আমরা একসাথে যাতায়াত করি, বাবা লোকনাথের মানে খুব ভক্ত ছিল এবং মা দক্ষিণাকালীর ভক্ত। ওই মুহূর্তে ও জয় বাবা লোকনাথ আর হচ্ছে জয় মা দক্ষিণা, মানে ওইটাও বলতে পারেননি, ল আর ক, মানে লোকনাথের ল
আর মা দক্ষিণাকালী ক ক খ, মানে ওই অবস্থা। ও কিন্তু ওর বলে আমার হৃদ মানে চিত মানে অন্তর আকাশে ভেসে উঠলো। আমি বললাম যে কে ভেসে উঠলো? বলে বাবা লোকনাথ, মা দক্ষিণাকালী। এবার ভেসে ওঠার পরে ও দেখছে আবার সে দরজার সামনে, মানে ও অনন্ত মানে কি বলবো না, ওর সত্তা বিলীন হওয়ার ওই মুহূর্তের মধ্যে ওর কিন্তু যেহেতু অভ্যাস যোগ, গীতাতেই যে অভ্যাস যোগের কথা বলা হয়েছে, সে অভ্যাস যোগে দেখা গেল যে অনন্ত শক্তির মানে আধার গুরু এবং গোবিন্দ বা মা দক্ষিণাকালী, তার প্রভাবেও দেখা গেল আবার ওই যে বসনধারী যে যিনি দাঁড়িয়ে আছেন তার সামনে বসে, এবং উনি কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে এর দিকে, ইনি কিন্তু কিছুই বলেননি অবাক। এবং তারপরে দেখা গেল ইনি ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। তারপরে উনি ওনার সকাল হয়ে গেলই হলো। তা আমাকে ঘটনাটা বললো। তা আমার যেটা মনে, আমি বললাম যে দেখ তোর শনি 7:30 গৌরাজি এসেছিল, তারই কোনো জানান দিতে, আর তোদের এই পুরনো বাড়িটা আমার মনে হয় যে কোনো কারণে এটার মধ্যে দিয়ে আবার নতুন করে কোনো কিছু বাড়িঘর হবে, তারই জানান দিতে। তা তুই যেটা দেখেছিস সেটা হচ্ছে, তুই হয়তো ভেবেছিস যে কোনো অশুভ তান্ত্রিক বা অশুভ মানে যেটা না জেনে করেছিস, তাতে হচ্ছে তুই যে ভয়ঙ্কর মানে তোর যে যোগ শক্তি এখানে অ্যাপ্লাই করেছিল, উনি হচ্ছে ঘোড়াজ এবং আমার মোস্ট প্রবাবলি, এবং উনি হচ্ছে অনন্ত শক্তির অধিকারী। কিন্তু তোর এই মানে ওনার শক্তির কাছে এই শক্তি কিছুই না। তা এই শক্তির প্রভাবে তোর শক্তি ওনার এই ভয়ঙ্কর শক্তি রিটার্নকে তোর উপরে আঘাত করেছে। কিন্তু যেহেতু তুই বাবা লোকনাথের পরম ভক্ত আর মা দক্ষিণাকালীর পরম ভক্ত, তার গুরু এবং মায়ের ইচ্ছায় তুই আবার সশরীরে দেখা গেল যে ওখানে আবার দাঁড়িয়ে আছিস। তা উনি এই দেখে উনি মানে অবাক হয়ে উনি ওখান থেকেই হলো। তারপরে দেখা গেল যে ওখানে কিন্তু তখনই নয়, 6-7 মাস বা বছরখানিক পর থেকে ওখানে নতুন বাড়ি হলো, এবং ওই পুরোনো বাড়িটা মন্দিরে কনভার্ট হলো। মানে কিন্তু ঘোড়াজের এই আবির্ভাব ওদের জীবনের ক্ষেত্রে মানে আমি ওই জন্য বলেছিলাম যে এই যে ধ্বংসের মধ্যে সৃষ্টির বীজ ঘোড়াজ রোপণ করে গেলেন। কিন্তু এখানে একটা অলৌকিকতার মাধ্যমে এখানে দুটো জিনিস প্রমাণ হলো যে ঘোড়াজের অনন্ত শক্তি, তার শক্তির আদি অন্ত নেই। কেননা ইনার ঘোড়াজের গুরু হচ্ছে মা দক্ষিণাকালী, এবং ইনি সবসময় উনিও বিশেষ ভোলে বাবার পরম ভক্ত ঘোড়াজ, এবং উনি সবসময় হরিনামে নিজেকে আবদ্ধ রেখেছে। আর এই যে বন্ধুটি যেহেতু যোগ সাধনা করেন সংসারে থেকে, আমার যে বন্ধুটি, তা সেখানে তার মধ্যে দিয়ে কী হলো, তার আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক জ্ঞানকে আরও বর্ধিত করলো। আর দ্বিতীয়ত ওখানে ওই পুরাতনের মধ্যে নতুনত্বের বা নতুন কোনো বাড়িঘরদেরও নতুন হয়ে গেল। তা ঘোড়াজ আর 7:30 যাওয়ার আগে ঘোড়াজ মানে জানিয়ে গেল উনি চলে যাচ্ছেন, যাওয়ার আগে ওকে নতুন কিছু দিয়ে। কেন ঘোড়াজ যারা যোগ সাধনা করে বা মানে ওই পথে এগিয়ে চলে তাদের উনি খুব পছন্দ করেন। মানে এখানে উনি আশীর্বাদই করে গেলেন। এখানে একটা আশ্চর্য জিনিস, ওই টানেলের মধ্যে দিয়ে যে অদ্ভুতভাবে যাচ্ছে, আমি বললাম বন্ধুটিকে টানেলের বলে টানেলের ওপাশে শুধু এটুকু দেখা যাচ্ছিল, টানেলের ওপাশে একটা আলোকময় জগৎ রয়েছে, মানে ওই জগৎটাও প্রবেশ করেনি। তার আগেই বাবা লোকনাথ এবং মা দক্ষিণাকালীর প্রভাবে ও আবার সশরীরে ফিরে আসে। কিন্তু একটা অদ্ভুত কনসেপ্ট বললো যে তাহলে কি মৃত্যুর পরে টানেলের মধ্যে আসলাম, যেরকম অনেক কনসেপ্ট আমি পেয়েছি, যদিও এটা গবেষণা সাপেক্ষ। তা যাই হোক, সেই নিয়ে পরে এক সময় আলোচনা করবো, কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, আজ অক্ষয় তৃতীয়ার দিন, কেননা এই দিনে মানে ভগীরথ মা গঙ্গাকে এনেছিল। এই দিনে মহাভারত রচনা শ্রী গণেশের মাধ্যমে শুরু হয়, এবং এই দিনেই কিন্তু দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত বস্ত্র দিয়ে তার লজ্জা রক্ষা করেছিল, এবং কেদারবদ্রীর দ্বারও এই দিনকে উন্মোচিত হয়। গঙ্গোত্রী যমুনোত্রীর ওই পুজো শুরু হয়। ভগবান পরশুরামেরও আবির্ভাব তিথি। তা সুতরাং আজকের দিনে ঘোড়াজ, তা মানে ঘোড়াজের কৃপা ছাড়া তো আধ্যাত্মিক জগতে মানে চরম উন্নতি হয় না। মানে ওই যেটা বলছিলাম, ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে থাকে। যাই হোক, এর পরম পবিত্র দিনে আজকে আমি এই পবিত্র কাহিনীটা, সত্য ঘটনা বললাম। জয় বাবা লোকনাথ, ভালো থাকবেন।